আসসালামু আলাইকুম। কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি শায়লা সেন, সহকারী শিক্ষক জীববিজ্ঞান সিনিয়র সেকশন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ক একটি ক্লাস নিতে যাচ্ছি। তোমাদের জীববিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম জীবনী শক্তি। আজ আমি জীবনী শক্তি অধ্যায়ের শ্বসন সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে তোমরা জেনেছো শ্বসন কাকে বলে, কত প্রকার এবং কি কি। তোমরা গত ক্লাসে জেনেছো যে শ্বসনের সময় অক্সিজেনের প্রয়োজনীয়তার ভিত্তিতে শ্বসনকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সবাত শ্বসন, দুই হচ্ছে অবাত শ্বসন। আজকে আলোচনার বিষয় হচ্ছে সবাত শ্বসন। সবাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু, শর্করা, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শ্বসন বলে। সবাত শ্বসনই হলো উদ্ভিদ ও প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। সবাত শ্বসনের সামগ্রিক সমীকরণটি এইরকম: কোষে বিদ্যমান শর্করা বা গ্লুকোজ অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করছে। অর্থাৎ সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ অক্সিজেন দ্বারা 6 অণু অক্সিজেন দ্বারা এবং এনজাইমের সহায়তায় সম্পূর্ণরূপে জারিত হয়ে উৎপন্ন করছে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 686 কিলোক্যাল পার মোল শক্তি হিসেবে আসলে 38 অণু এটিপি উৎপন্ন করে। আজ আমি সবাত শ্বসনের এই সামগ্রিক প্রক্রিয়াটি ব্যাখ্যা করে দিব। সবাত শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনার ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে সবাত শ্বসন প্রক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। ধাপগুলো এইরকম: প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, অর্থাৎ সবাত শ্বসনের 4টি ধাপের মধ্যে প্রথম ধাপটি হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। এই ধাপে 4 অণু এটিপি এবং 2 অণু NADPH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। এই প্রক্রিয়ায় কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই গ্লাইকোলাইসিস সবাত ও অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের সাইটোপ্লাজমে ঘটে। তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটির মাধ্যমে আমি আবারও গ্লাইকোলাইসিস ধাপটি বর্ণনা করে দিব। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। সেই সাথে উৎপন্ন করে 4 অণু এটিপি এবং 2 অণু NADPH2। তোমরা NADPH2ও লিখতে পারো, আবার NADPH প্লাস হাইড্রোজেন আয়নও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। উৎপন্ন 4 অণু এটিপির মধ্য থেকে 2 অণু এটিপি গ্লাইকোলাইসিস পর্যায়ে ব্যবহৃত হয়, ফলে অবশিষ্ট থাকে 2 অণু এটিপি। এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি যেহেতু সম্পূর্ণ হওয়ার জন্য কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, তাই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায় এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংঘটিত হয়ে থাকে। সবাত শ্বসনের দ্বিতীয় ধাপটি হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট এক অণু অ্যাসিটাইল কোয়ে, এক অণু কার্বন ডাই অক্সাইড এবং এক অণু NADPH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। অর্থাৎ 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADPH প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয় এবং অ্যাসিটাইল কোয়ে পর্যায়টিও সম্পূর্ণ হয় আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে। দ্বিতীয় ধাপটি বোঝার সুবিধার্থে আমি আবারও তোমাদেরকে একটি প্রবাহ চিত্রের মাধ্যমে ধাপটি ব্যাখ্যা করে দিব। দ্বিতীয় ধাপ অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির ক্ষেত্রে বলা হয়েছে যে গ্লাইকোলাইসিস পর্যায়ে উৎপন্ন হওয়া পাইরুভিক অ্যাসিড থেকে
কয় অণু পাইরুভিক অ্যাসিড? 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমাদের কিছু উৎপাদ আমরা পাবো। তাহলে 1 অণু পাইরুভিক অ্যাসিড থেকে যদি আমরা 2 কার্বন বিশিষ্ট 1 অণু অ্যাসিটাইল কোয়ে, 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 1 অণু NADPH2 পাই, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা সর্বমোট পাবো 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADPH2 এবং অ্যাসিটাইল কোয়ে পর্যায়টিও সম্পূর্ণ হয়ে থাকে আমাদের সাইটোপ্লাজমের মধ্যে। এবার আমরা সবাত শ্বসনের 3 নাম্বার ধাপ ক্রেবস চক্রে আসব। ক্রেবস চক্র বিজ্ঞানী হ্যান্স ক্রেবস, উনি হচ্ছেন ইংরেজ প্রাণ রসায়নবিদ। উনি এই ক্রেবস চক্রটি আবিষ্কার করেন বলেই ওনার নাম অনুসারে এই ধাপটির নাম করা হয়েছে ক্রেবস চক্র। এই পর্যায়ে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে। এই চক্রের সকল বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। এই চক্রে 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH+ হাইড্রোজেন আয়ন এবং 1 অণু FeDH2 এবং 1 অণু GTP, যেটার পূর্ণ রূপ হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, উৎপন্ন করে। অর্থাৎ 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে তাহলে আমরা পাবো 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADPH+ হাইড্রোজেন আয়ন এবং 2 অণু FeDH2 এবং 2 অণু GTP। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও একটি প্রবাহ চিত্রের মাধ্যমে ক্রেবস চক্রটি ব্যাখ্যা করে দিব। ক্রেবস চক্রে বলা হয়েছে যে আমাদের অ্যাসিটাইল কোয়ে পর্যায়ে সৃষ্ট অ্যাসিটাইল কোয়ে সাইটোপ্লাজম থেকে ক্রেবস চক্র সংঘটনের জন্য মাইটোকন্ড্রিয়ার ভেতরে অনুপ্রবেশ করে। অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরে অনুপ্রবেশ করে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে উৎপন্ন করে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FeDH2 এবং 1 অণু GTP। তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে উৎপন্ন হয় আমাদের 4 অণু, 2 অণু এবং 2 অণু, মোট 4 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADPH2 এবং 3 অণু NADPH2, মোট 6 অণু NADPH2, 1 অণু FeDH2 এবং 1 অণু FeDH2, মোট 2 অণু FeDH2 এবং 1 অণু GTP ও 1 অণু GTP মিলে উৎপন্ন করে 2 অণু GTP। তাহলে ক্রেবস চক্রের মাধ্যমে আমাদের অ্যাসিটাইল কোয়ে অর্থাৎ 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে আমরা পেয়ে গেলাম 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FeDH2 এবং 2 অণু GTP। এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের সবাত শ্বসনের 3য় ধাপ ক্রেবস চক্র। এবার আমরা সবাত শ্বসনের সবশেষ ধাপ ইলেকট্রন প্রবাহতন্ত্রে চলে আসব। সবাত শ্বসনের শেষ ধাপ অর্থাৎ 4র্থ নাম্বার ধাপটি হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে উপরোক্ত 3টি ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে এবং ক্রেবস চক্র, এই 3টি ধাপে যে পরিমাণ NADH+ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে এবং যে পরিমাণ FeDH2 উৎপন্ন হয়েছে, তারা সবাই বা সকলে এসে এই ইলেকট্রন প্রবাহতন্ত্র ধাপে সম্পূর্ণরূপে জারিত হয় এবং জারিত হয়ে ATP শক্তি এবং উচ্চ শক্তির ইলেকট্রন ও প্রোটন উৎপন্ন করে। উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রনগুলো ইলেকট্রন প্রবাহতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হবার সময় যে শক্তি প্রদান করে, সেই শক্তি ATP তৈরিতে ব্যবহৃত হয় এবং ইলেকট্রন প্রবাহতন্ত্রটিও সংগঠিত হয় আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে তোমরা জানলে যে সবাত শ্বসনের 4টি ধাপের মধ্যে 2টো ধাপ সংঘটিত হয় আমাদের কোষের সাইটোপ্লাজমের মধ্যে এবং সেটি হচ্ছে গ্লাইকোলাইসিস পর্যায় এবং অ্যাসিটাইল কোয়ে পর্যায়,
এবং আরো দুটো ধাপ সম্পূর্ণ হয় আমাদের মাইটোকন্ড্রিয়ায়। একটি হচ্ছে ক্রেবস চক্র, দ্বিতীয়টি হচ্ছে আমাদের ইলেকট্রন প্রবাহতন্ত্র। বোঝার সুবিধার ক্ষেত্রে আমি আবারও একটি প্রবাহ চিত্রের মাধ্যমে ইলেকট্রন প্রবাহতন্ত্রটি ব্যাখ্যা করে দেব। ইলেকট্রন প্রবাহতন্ত্রে বলা হয়েছে উপরের সকল ধাপ অর্থাৎ 3টি ধাপের কথা বলা হয়েছে। এখানে তোমরা একটি ধাপ দেখতে পাচ্ছ, এর আগে আরো দুটি ধাপ ছিল। একটি ছিল গ্লাইকোলাইসিস ধাপ, আরেকটি ছিল হচ্ছে অ্যাসিটাইল কোয়ে ধাপ, এটি হচ্ছে ক্রেবস চক্র ধাপ। তাহলে এই 3টি ধাপে যে পরিমাণ NADH2 এবং FeDH2 উৎপন্ন হয়েছে, সেই সকল NADH2 এবং FeDH2 ইলেকট্রন প্রবাহতন্ত্রে এসে সম্পূর্ণরূপে জারিত হয়ে ATP উৎপন্ন করছে, সেই সাথে উৎপন্ন করছে পানি, কার্বন ডাই অক্সাইড এবং উচ্চ শক্তি সম্পূর্ণ ইলেকট্রন এবং প্রোটন। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে সবাত শ্বসনের মাধ্যমে 1 অণু গ্লুকোজ থেকে সম্পূর্ণভাবে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি উৎপন্ন হয়। তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুরো প্রক্রিয়াটিকে আরো একবার ব্যাখ্যা করে দিব। সবাত শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস ধাপে 1 অণু গ্লুকোজ সম্পূর্ণভাবে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে, সেই সাথে 2 অণু NADPH2 এবং 4 অণু ATP উৎপন্ন করে। উৎপন্ন এই পাইরুভিক অ্যাসিড বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন করে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADPH2। উৎপন্ন অ্যাসিটাইল কোয়ে পরবর্তীতে মাইটোকন্ড্রিয়ায় অনুপ্রবেশ করে ক্রেবস চক্রে অংশগ্রহণ করে এবং ক্রেবস চক্রে অংশগ্রহণ করে উৎপন্ন হয় 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADPH2, 2 অণু FeDH2 এবং 2 অণু GTP। এবং শেষ ধাপে এসে উৎপন্ন হয়ে যায় আমাদের 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38টি ATP। এরই মধ্য দিয়ে শেষ হয়ে যায় আমাদের সবাত শ্বসনের ধাপটি। অর্থাৎ শ্বসনের দু ধরনের শ্বসন হয়, একটি ছিল সবাত শ্বসন, আরেকটি ছিল অবাত শ্বসন। আজকে আমি তোমাদেরকে সবাত শ্বসনের ধাপটি, পর্যায়ক্রমিক ধাপটি ব্যাখ্যা করে দিয়েছি। আশা করব তোমাদের ক্লাসটি ভালো লাগবে। ক্লাসটি একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, কারণ সবাত শ্বসন প্রক্রিয়াটি একটু জটিল। তারপরেও আমি চেষ্টা করেছি তোমাদেরকে সহজভাবে বোঝানোর। আশা করি তোমাদের আমার আজকের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের আজকের ক্লাসটি করার পরে অবশ্যই তোমাদের নাম, রোল এবং সেকশন লিখে অনলাইন ভিডিও ক্লাসটির নিচে জমা দিয়ে দিবে। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।